হাসপাতালের অপারেশন রুমের সামনে বসে আছে মালিহা। সাদা দেয়াল, লাল আলো জ্বলা সেই দরজার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে সে। মেয়েটার চোখে জল নেই, তবে বুকের ভেতরে চলা হাহাকারটা যেন সমুদ্রের ঢেউয়ের মতো। নিঃশব্দে সবকিছু ভেঙে যাচ্ছে ভেতরে। সে জানে না, কয়েক মিনিট পর তার জীবনের মানচিত্রটা কেমন হবে। পাশেই মরিয়ম বেগম গুনগুনিয়ে কাঁদছে। তার ঠিক পাশে নৌশাদ বসে আছে, মুখটা থমথমে, তবে চোখ দুটো ভিজে উঠেছে অজান্তেই। মালিহার চোখের সামনে বারবার ভেসে উঠছে বাবার মুখ। সেই স্নেহভরা চোখ, যেটা সবসময় শক্তি দিয়েছে তাকে। বাবার কণ্ঠস্বর যেন এখনো কানে বাজছে, আম্মু, ভয় পেও না, আমি আছি। কিন্তু আজ যেন সেই নিরাপত্তার দেয়াল ভেঙে পড়েছে। কিছুক্ষণ পরেই অপারেশন থিয়েটারের দরজা ধীরে খুলে গেল। শান্ত সাদা কোটে মোড়া ক্লান্ত দেহ নিয়ে বাইরে বেরিয়ে এল। চারপাশে এক নিস্তব্ধতা, শুধু সবার দৃষ্টি একসাথে তার দিকে। বেলাল হোসেনকে কেবিনে শিফট করা হলো, কিন্তু সবার মনে তখনও হাজার প্রশ্নের ঘূর্ণিঝড়। শান্তকে সামনে পেতেই মালিহার বুকটা হুহু করে উঠল। কিন্তু সে বসেই রইল, একটুও নড়ল না। তার চোখ যেন ভয়, দুশ্চিন্তায় জমাট বাঁধা। নৌশাদ এগিয়ে গিয়ে শান্তকে জিজ্ঞেস করল, গলায় অসহায় কণ্ঠে, আঙ্কেলের অবস্থা কেমন, ডক্টর? শান্ত নিঃশ্বাস ফেলে ধীর কণ্ঠে বলল, 24 ঘন্টা না যাওয়া অবধি কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না। এই কথা শোনার সাথে সাথেই যেন সব বাঁধ ভেঙে গেল। মালিহা পাগলের মতো ছুটে এসে শান্তর সামনে দাঁড়াল। চোখ দিয়ে অশ্রু ঝরছে, কণ্ঠে ব্যথা আর রাগ মিশে। কিছু বলতে পারছেন না মানে কি? আমার আব্বুর যেন কিছু না হয়। যদি কিছু হয় আমি সবাইকে খুব করে ফেলব। কথাগুলো বজ্রপাতের মতো নেমে এলো। মালিহা তখন নিজের মাঝে নেই, কি বলছে, কি করছে কোনো হুঁশ নেই তার। শান্ত হতভম্ব হয়ে এক মুহূর্ত তাকিয়ে রইল, তারপর ধীরে এগিয়ে এসে তার হাত শক্ত করে ধরে ফিসফিস করে বলল, প্লিজ মলি, শান্ত হও। আল্লাহর উপর ভরসা রাখো। তুমি নিজেও একজন ডাক্তার, নিশ্চয় তোমাকে বোঝাতে হবে না, তাই তো? শান্তর কণ্ঠের দৃঢ়তা আর মমতা মালিহার উল্টোপাল্টা ঝড় থামিয়ে দিল। তার চোখ দুটো অশ্রুতে সজল, কণ্ঠ কেঁপে উঠল, সরি, আমি নিজেকে সামলাতে পারিনি। দূর থেকে নৌশাদ স্থির চোখে দেখছিল এই দৃশ্য। বুকের ভেতরটা হাহাকার করে উঠছিল। কেন এই ডক্টর মালিহার হাত ধরবে? হিংসা, কষ্ট আর অসহায়ত্ব মিলেমিশে বুকটাকে পুড়িয়ে দিল। পরমুহূর্তে নিজেকে বোঝাল নৌশাদ, হয়তো তারা দুজনই ডাক্তার, তাই তাদের মধ্যে এই বোঝাপড়া, এই বন্ধন। কিন্তু কেন যেন আমার ভেতরটা ভেঙে যাচ্ছে। রাত প্রায় 12টা। ধীর পায়ে মালিহা প্রবেশ করল তার বাবার কেবিনে। সাদা বিছানায় শুয়ে আছেন তার প্রাণপ্রিয় বাবা। এত রাতেও হাসপাতালের করিডোরে মানুষের ভিড় কমেনি, সকলেই নিদ্রাহীন, প্রিয়জনের জন্য অপেক্ষায়। মালিহা চুপচাপ তাকিয়ে রইল সেই মায়াভরা মুখটার দিকে। আহা, কি সুন্দর সেই মুখখানি! শুধু একবার দেখলেই বুক ভরে যায় এক অদ্ভুত শান্তিতে। অসুস্থতার মাঝেও যেন বেলাল হোসেনের মুখটা আরও বেশি দীপ্তি ছড়াচ্ছে, হীরের মতো ঝলমল করছে। মালিহার কাছে তার বাবা শুধু হীরেই নয়, হীরের থেকেও দামি, অমূল্য এক সম্পদ। মালিহা ধীরে ধীরে এগিয়ে এসে বাবার পাশে একটি টুল টেনে বসল। কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে রইল বেলাল হোসেনের মুখের দিকে। তারপর নিঃশব্দে বাবার একটি হাত নিজের 2 হাতে জড়িয়ে নিল। চোখ ভিজে আসছিল মালিহার, কণ্ঠ কেঁপে উঠল, জানো আব্বু, যেদিন থেকে তুমি আমার সঙ্গে কথা বলা বন্ধ করেছ, সেদিন থেকেই আমার জীবনে সুখ বলতে কিছু নেই। হাজার মানুষের ভালোবাসা পেয়েছি,
কিন্তু আমি শুধু তোমার ভালোবাসাটাই খুঁজছিলাম। তুমি কি কষ্ট পাওনি আব্বু আমার সঙ্গে কথা না বলে? তোমার কি আমার সঙ্গে আর কথা বলতে ইচ্ছে করে না? করলে হয়তো আজ এভাবে আমাকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিতে না। মনিটরে টিট শব্দে হার্টবিট দ্রুত হয়ে উঠছিল, কিন্তু মালিহা সেই দিকে খেয়াল করেনি। তার চোখের পানি গড়িয়ে পড়ছিল বাবার হাতের ওপর। অক্সিজেন মাস্কের ভেতর দিয়ে ভারী শ্বাসে অদ্ভুত শব্দ হচ্ছিল। হঠাৎ করেই বেলাল হোসেনের নিস্তেজ হাতটা কেঁপে উঠল। মালিহা তড়িঘড়ি মনিটরের দিকে তাকিয়ে দেখল হার্টবিট আবার স্বাভাবিক হচ্ছে। তাড়াতাড়ি বাবার দিকে ঝুঁকে এসে কাপা কণ্ঠে ডেকে উঠল, আব্বু, আব্বু তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? কোনো উত্তর এল না। নিস্তব্ধতা ভর করল ঘরে। মালিহা আবার চিৎকার করে ডাকল, আব্বু, দেখো তোমার মেয়ে তোমাকে ডাকছে, যাকে তুমি সবসময় তোমার গর্ব মনে করতে। ধীরে ধীরে বেলাল হোসেন চোখ মেলল। চোখে ঝাপসা ভাব, সবকিছু যেন কুয়াশার ভেতর ঢাকা। কিন্তু হঠাৎই দৃষ্টি পরিষ্কার হতেই সে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে মালিহা, চোখে অশ্রু ভেজা সমুদ্র। বাবার চোখ খুলতে দেখে মালিহা যেন হঠাৎ প্রাণ ফিরে পেল। কাপা কণ্ঠে ডাকল, আব্বু। এই ডাক যেন বেলাল হোসেনের বুকের গভীরে ছুঁয়ে গেল। মনে হচ্ছে যেন অনেক বছর পর তিনি নিজের মেয়েকে সামনে পেলেন। ঠোঁটের কোণে এক শান্তির হাসি ফুটে উঠল। মুহূর্তের মধ্যেই মালিহা দৌড়ে গিয়ে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল। বুক ভেঙে কান্নার স্রোত বইতে লাগল, হাউমাউ করে কাঁদছে সে, যেন এতদিনের জমে থাকা সমস্ত কষ্ট আজ একসাথে বের হয়ে আসছে। বেলাল হোসেন কাপা হাতে মেয়েকে জড়িয়ে ধরলেন। যেন ভয় পাচ্ছেন, আবার হারিয়ে যাবে তার এই বুকের টুকরো। আজ বহু বছরের বিচ্ছেদের পর মালিহা তার প্রিয় আশ্রয় খুঁজে পেয়েছে। আজ তার কাছে দুনিয়ার আর কোনো কিছুর মূল্য নেই। আজ সে যেন সত্যিই দুনিয়ার বেহেশত খুঁজে পেয়েছে, শুধু বাবার বুকে মাথা রেখে। 7 দিন হয়ে গেছে মালিহার বাবা বাসায় ফিরেছেন। এই 7 দিনে মালিহা একবারও হাসপাতালে যায়নি, এমনকি বাইরে বেরো হয়নি বলা যায়। যেন সে সবটুকু সময় জমা করে রেখেছিল কেবল বাবার জন্যই। 7 বছর ধরে যে শূন্যতা তাকে ঘিরে ধরেছিল, সেই শূন্যতা যেন হঠাৎ করেই ভরে উঠেছে। এই 7 দিনে মালিহা তার বাবার সাথে এক একটা মুহূর্ত কাটিয়েছে আগের মতো, শৈশবের মতো। বাবা যেমন করে গল্প করতেন, তেমনই গল্প করেছেন, যেমন করে স্নেহভরা কণ্ঠে ডাকতেন, তেমনই ডেকেছেন। মালিহার কাছে এর চেয়ে আনন্দের আর কিছুই হতে পারে না। তার মনে হচ্ছিল, যেন হারিয়ে যাওয়া দিনগুলো আবার ফিরে এসেছে। আজ মালিহা বাড়ি থেকে বের হল নৌশাদের সাথে দেখা করতে, শহরের এক নিরিবিলি কফি শপে। নৌশাদের ভালোবাসার নামে পাগলামো দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আর মালিহার মনে হচ্ছে এখন যদি কিছু না বলে, পরে হয়তো আরও বড় সমস্যা হয়ে দাঁড়াবে। তাই আজকেই সিদ্ধান্ত নিল কথা বলবে স্পষ্টভাবে। মালিহা আয়নার সামনে দাঁড়িয়ে একটু থমকে গেল। ধূসর রঙা একটা সাদামাটা অথচ মার্জিত থ্রিপিস পরে নিল। মাথায় হালকা ওড়না জড়িয়ে দরজা পার হল। বাইরে বের হতেই শহরের কোলাহল ভেসে আসছিল, রাস্তায় ভিড়, গাড়ির হর্ন। হাতে ব্যাগ নিয়ে রওনা দিল নৌশাদের দেওয়া ঠিকানার দিকে। হৃদয়ের ভেতরে অদ্ভুত এক চাপা দুশ্চিন্তা, তবুও চেহারায় ফুটে উঠল দৃঢ়তার ছাপ। নৌশাদ বসে আছে ধূসর রঙের একটি শার্ট পরে। শার্টের হাতাগুলো কনুই পর্যন্ত গুটানো। মাথার চুলগুলো জেল দিয়ে সোজা করে আঁচড়ানো, মুখে হালকা দাড়ি যা তাকে আরও গম্ভীর দেখাচ্ছে। আজ কিভাবে যেন মালিহা আর নৌশাদের জামার কালার মিলে গেল। হঠাৎই মালিহা নামল রিকশা থেকে। সোজা চলে গেল নৌশাদের সামনে। নৌশাদ যেন কিছু একটা লুকিয়ে ফেলল দ্রুত। মালিহা গিয়ে বসল তার বিপরীতে।
অদ্ভুত এক অস্বস্তি মালিহার বুকের ভেতর ঘুরপাক খেতে লাগল। নৌশাদ হাসিমাখা মুখে তাকিয়ে আছে তার দিকে, অথচ সেই হাসির আড়ালে যেন অন্য কিছু লুকানো। হয়তো সে অন্য কিছু আশা করছে। মালিহা চুপচাপ বসে রইল। একবার চোখ তুলে নৌশাদের দিকে তাকাল, তারপরই তাড়াতাড়ি মুখ নিচু করে নিল। লোকটার চোখে এক ধরনের গভীরতা আছে, মুখে এক অদ্ভুত গম্ভীর্য যা তার ব্যক্তিত্বকে আরও তীক্ষ্ণভাবে প্রকাশ করে। নৌশাদ হঠাৎ মালিহাকে অবাক করে দিয়ে বলল, আমাদের প্রেম করতে হবে না। মালিহা হতবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। মনে মনে যদিও খানিকটা খুশিই হল, কিন্তু সেই খুশিতে জল ঢেলে দিয়ে নৌশাদ আবার বলল, বরং আমরা সরাসরি বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে যাই। তুমি রাজি থাকলে আমি আঙ্কেলের কাছে কথা বলবো, মামাকে পাঠাবো তোমাদের বাসায়। বিয়ের প্রসঙ্গ শুনে মালিহার মুখে কোনো খুশির ছাপ ফুটল না, বরং সংশয়ে ভরা কণ্ঠে জিজ্ঞেস করল, আপনার মা বাবা কোথায়? প্রশ্ন শুনে নৌশাদের চেহারার রং বদলে গেল। চোখে মুখে চাপা কষ্ট স্পষ্ট হয়ে উঠল। ধীরে বলে উঠল, নেই, দুজনেই আমাকে ছেড়ে চলে গেছে আমি যখন ক্লাস 6-এ পড়ি। কথা বলতে বলতে নৌশাদ মানিব্যাগ থেকে একটি ছবি বের করল। সেখানে তার মা বাবার ছবি। ছবির দিকে তাকিয়ে গলা ভারী করে বলল, জানেন, এই ছবিটুকুই আমার জীবনের সাথে বেঁচে আছে। আমার জীবনে আর কেউ নেই। কোনোদিনও পাইনি ভালোবাসা। তার চোখে পানি ঝিকমিক করে উঠল। পুরুষ মানুষ সহজে কাঁদে না, কিন্তু নৌশাদের চোখের জল যেন বুকের ভেতরের অজানা কান্নার গল্প বলে দিচ্ছিল। যদি কোনো মেয়ে তার জায়গায় থাকত, তবে হয়তো এতক্ষণে ফুপিয়ে কেঁদে ফেলত। মালিহা ছবিটার দিকে এক নজর তাকাল। ছবির দুজনকে খুব চেনা চেনা লাগল, কিন্তু ঠিক কোথায় দেখেছে মনে করতে পারল না। নৌশাদ ছবিটা আবারও মানিব্যাগে ভাঁজ করে রেখে দিল। তারপর মৃদু হেসে বলল, হ্যাঁ, বলুন, আপনি কিছু বলতে চাইছিলেন না? মালিহা কিছুক্ষণ নীরব থাকল। ঠোঁট নড়ল, কিন্তু কথা বের হল না। বুকের ভেতর যেন ভারী পাথর চেপে বসেছে। লোকটা তো ভালোবাসা পায়নি, আজ হয়তো আরও কষ্ট পাবে, কিন্তু মালিহার যে আর কিছু করার নেই। সত্যিটা তাকে একদিন না একদিন বলতেই হবে। মালিহা সোজা হয়ে বসে শান্ত কণ্ঠে বলল, নৌশাদ, আমি জানি আপনি আমাকে খুব পছন্দ করেন। কিন্তু আপনি যেটা আশা করছেন, সেটা কখনো সম্ভব নয়। আমি অন্য কাউকে ভালোবাসি। সেটা আজ থেকে নয়, বহু বছর আগের কথা। নৌশাদ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মালিহার দিকে। যেন তার কানে কথা পৌঁছাচ্ছে না, অথবা পৌঁছালেও বুকের ভেতর নরকন্ত্রণা হয়ে বাজছে। কিছুক্ষণ চুপ থেকে সে ধীরে ধীরে নড়েচড়ে বসল। মজা করবেন না। মালিহা তাচ্ছিল্যের মতো হেসে বলল, কি সব বলছেন? আমি কি এমন মানুষ যে আপনার সঙ্গে মজা করব? একটা ভারী নীরবতা নেমে এলো দুজনের মাঝে। নৌশাদ গলা শুকিয়ে যাওয়া স্বরে জিজ্ঞেস করল, কে সে ভাগ্যবান? মালিহা একটু দূরে তাকিয়ে নরম স্বরে বলল, আজ সে এখানে আসবে। ঠিক তখনই দরজার দিক থেকে ভেসে এলো কারো জুতোর শব্দ। দুজন একসাথে তাকাল। শান্ত ধীরে ধীরে ভেতরে ঢুকছে। আসতেই সে নৌশাদের দিকে হাত বাড়িয়ে দিল। নৌশাদ কিছুটা হতভম্ব হয়ে তার হাত ধরল। সেই মুহূর্তে তার চোখ থেমে রইল শান্তর উপর। বুকের ভেতর কেমন যেন শূন্যতা বাজতে লাগল। এ ছেলের মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই? কেন তাকে বেছে নিল মালিহা? তারা কিছুক্ষণ চুপচাপ বসে রইল। হঠাৎ নৌশাদ উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা, আমি চলি। বলেই ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল সে। নৌশাদ বেরিয়ে যেতেই ঘরে নীরবতা নেমে এলো।
শান্ত মালিহার দিকে তাকিয়ে কিছুক্ষণ থেমে থেকে গম্ভীর স্বরে বলল, মালিহা, লোকটার সাথে দেখা করার কি সত্যিই এতটা দরকার ছিল? মালিহা শান্তভাবে উত্তর দিল, না, দরকার ছিল না। কিন্তু দেখা না করলে হয়তো আরও ঝামেলা তৈরি হতো। এখন সব বলে দিয়েছি, তাই আর কোনো ঝামেলা হবে না। মালিহা আবার শান্তকে ভ্রু কুঁচকে দেখে বলল, আজ আনোনি? মালিহাকে স্পষ্টভাবে বলতে হল না, তার আগেই শান্বিত বুঝে গেছে কি আনার কথা বলছে। আমার মলিজানের প্রিয় জিনিসের কথা কিভাবে ভুলি? বলেই পকেট থেকে কয়েকটা বেলিফুল মালিহার হাতে দিল, আরেকটা ফুল কানের কাজে গুজে দিল। রাস্তার পাশে বসে আছে কাউসার আর কলি। এটা প্রতিদিনের অভ্যাস হয়ে গেছে কাউসারের। তার মূল উদ্দেশ্য হল মধুমিতার সাথে দেখা করা। কিছুক্ষণ পরই মধুমিতা এসে নিয়ে যাবে কলিকে। কলি হঠাৎ বলল, আচ্ছা ভাইয়া, তুমি কি বিয়ে করে ফেলেছ? কাউসার হেসে উত্তর দিল, না করিনি, তোমার বোনের জন্য অপেক্ষা করছি। কলি অবাক হয়ে বলল, কে, মধু আপু? হ্যাঁ, মধু। দিবা তোমার আপুকে? কলি ঠোঁট ফুলিয়ে বলল, না, এরকম লোকের কাছে আমি আমার মধু আপুকে দেব না। কাউসার অবাক হয়ে বলল, কি রকম লোক? তোমার মতো ভীতু লোক। তুমি তো এখনো আমার আপুকে বলনি যে তুমি তাকে ভালোবাসো। কাউসার দীর্ঘশ্বাস ফেলে বলল, বালাটামা। কিন্তু যদি তোমার আপু না করে দেয়, তাহলে? কলি আত্মবিশ্বাসী গলায় বলল, আমার মনে হয় না আপু না করবে। কারণ বাসায় মাঝে মাঝেই তোমার কথা বলে। কাউসার তৎপর হয়ে গেল, কি বেয়াও? কলি মিষ্টি হেসে বলল, বলে তুমি নাকি খুব ভালো। কাউসারের ঠোঁটে একচিলতে হাসি খেলে গেল। কলি এবার তার মুখ ভালো করে পরখ করে বলল, কিন্তু ভাইয়া, তুমি কালো আর আপু সুন্দর। তবে এমনিতে তোমার চেহারাটা মিষ্টিই। ঠিক তখনই দূর থেকে দেখা গেল মধুমিতা আসছে। শাড়ি পরা, হাতে ব্যাগ। কাউসার তাকিয়ে থেকে যেন নিজের মনে বলল, কলি, তোমার বোনরে দেখলেই হাঁটতে ব্যথা লাগে। কলি খিলখিলিয়ে হেসে বলল, ভাইয়া, নিজেকে সামলাও। মধুমিতা কাছে এসে একটু ভ্রু কুঁচকে বলল, আজও আপনি এখানে, কাউসার? কাউসার হেসে জবাব দিল, বসে বসে বোর হচ্ছিলাম, তাই প্রতিদিন এসে কলির সাথে গল্প করি। ভালো লাগে। তারপর সাহস সঞ্চয় করে বলল, আপনি কি কাল বিকেলে আমার সাথে দেখা করতে পারবেন? মধুমিতা কিছু বলার আগেই কলি দ্রুত উত্তর দিল, হ্যাঁ পারবে, পারবে। মধুমিতা এবার কলির দিকে ভ্রু কুঁচকে তাকাল। তারপর ধীরে বলল, আজ আর বাসা থেকে বের হওয়া সম্ভব না। কাল দুপুরে করা যাবে। কাউসারের মুখে উজ্জ্বল হাসি ফুটে উঠল। ঠিক আছে, তাহলে তাই হোক। মালিহা, বেলাল হোসেন আর মরিয়ম বেগম একসাথে বসে গল্প করছিল। হালকা আড্ডার মাঝে বারবারই বেলাল হোসেন খেয়াল করছিলেন মালিহা যেন কিছু বলতে চাইছে, কিন্তু দ্বিধার কারণে মুখ খুলছে না। অবশেষে তিনি নিজেই বললেন, আম্মু, তুমি কি কিছু বলবে? আর বললেও এত দ্বিধা করার কি আছে? মালিহা এবার ভেতর থেকে সাহস সঞ্চয় করে সোজা হয়ে বসল। কণ্ঠে সামান্য কাঁপুনি নিয়ে বলল, হ্যাঁ আব্বু, কিছু বলার আছে। বেলাল হোসেন কোমল স্বরে বললেন, হ্যাঁ, বলো মা। মালিহা গভীর শ্বাস নিল, তারপর বলল, আব্বু, আমি একজনকে ভালোবাসি। কথাটা শোনার সাথে সাথেই মরিয়ম বেগম বিস্মিত হয়ে বললেন, কোন ছেলে? মালিহা ধীরে ধীরে উত্তর দিল, শান্ত, আম্মু। মরিয়ম বেগম হতাশার সুরে বললেন, সেই শান্ত, যে তোকে ভালোবাসেনি? মালিহা চোখ ভিজে গেলেও দৃঢ় কণ্ঠে বলল, না আম্মু, ও আমাকে ভালোবাসত, এমনকি এখনও ভালোবাসে।
কিন্তু আমাদের জেদ আর ভুল বোঝাবুঝির কারণে আমরা একে অপরের থেকে দূরে ছিলাম। মরিয়ম বেগম কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই বেলাল হোসেন হাত তুলে থামিয়ে দিলেন। দৃঢ় অথচ শান্ত কণ্ঠে বললেন, থামো মরিয়ম। আমাদের মেয়ে যথেষ্ট বুঝদার। নিশ্চয়ই ভেবেচিন্তেই কাউকে পছন্দ করেছে। আম্মু, তুমি শান্তকে তাড়াতাড়ি আমার সাথে দেখা করতে বলবে। আমি আগে ওকে একটু দেখি, তারপর ওর পরিবারকে দিয়ে প্রস্তাব পাঠাতে বলবো। মালিহা হঠাৎ আবেগে আপ্লুত হয়ে বেলাল হোসেনকে শক্ত করে জড়িয়ে ধরল। মুখে হাসি ঝরে পড়ছে তার। সে মিষ্টি কণ্ঠে বলল, তুমি আমার বেস্ট আব্বু, পৃথিবীর সেরা বাবা। মেয়েটি কে ছিল? এমন প্রশ্নে শান্ত অবাক হল। সে প্রশ্নকারীর দিকে দৃষ্টিপাত করল। কাজল দাঁড়িয়ে আছে, চোখে মুখে বিষাদের ছায়া। কাজল কালো চোখ দুটো লাল হয়ে আছে দেখে বোঝা যাচ্ছে কিছুক্ষণ আগে হয়তো বৃষ্টি হয়ে ঝরেছে লোনা জল। শান্ত স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিল, কোন মেয়ে? আমাদের কলেজের পাশে যে পার্কটা আছে সেখানে আপনি আর আরেকটা মেয়ে একসাথে বসা ছিল। শান্তর বুঝতে বাকি রইল না কাজল তাকে আর মালিহাকে একসাথে দেখেছে। হ্যাঁ ছিলাম, তাতে তোর নিশ্চয় কোনো সমস্যা হওয়ার কথা না, বলেই শান্ত যেতে লাগল। কাজল পেছনে থেকে বিষাদ মাখা কণ্ঠে বলল, সে কি আপনার প্রেমিকা? হ্যাঁ, আমার প্রেমিকা। শান্ত চলে গেল। কাজল এখনও একই জায়গায় দাঁড়িয়ে। মেয়েটার বুক ফেটে যাচ্ছে কষ্টে। তার মাথায় বারবার একটা কথায় ঘুরছে, শান্তর প্রিয় মানুষ আছে। তার মানে ওইদিন ভাবির সাথে ওই মেয়েটার কথাই বলছিল। মালিহা আর মরিয়ম বেগম রান্না করছেন। মালিহা তার মাকে একটু আধটু কাজে সাহায্য করছে। অনেক কিছু রান্না হচ্ছে আজ। আজকে শান্ত আসবে বেলাল হোসেনের সাথে দেখা করতে। মালিহার খুব খুশি লাগছে। নিশ্চয় শান্তকে বাবা পছন্দ করবেন। মালিহা মরিয়ম বেগমকে বলল, আম্মু, শান্তকে কি আব্বুর পছন্দ হবে না? কেন হবে না? হাসপাতালে তো ছেলেটাকে দেখে ভালোই মনে হয়েছে। নিশ্চয় তোমার আব্বুও পছন্দ করবেন। মালিহার ঠোঁটে আবারও এক দারুণ হাসি ফুটে উঠল। তখনই কলিং বেল বাজে। মরিয়ম বেগম বলল, মালিহা দেখো, মনে হয় শান্ত এসে গেছে। মালিহা গিয়ে দৌড়ে দরজা খুলল। দরজা খুলতেই ভেসে উঠল শান্তর সেই মায়াবী চেহারাটা। কালো কালার শার্টটা পেন্টের সাথে ইন করা বেশ ভালো মানিয়েছে। চুলগুলো জেল দিয়ে গুছানো। হাতে মিষ্টির বক্স। মালিহাকে দেখে শান্তও মুচকি হাসল। মালিহা শান্তর থেকে মিষ্টির প্যাকেট নিয়ে বলল, ভিতরে আসো। শান্ত ভিতরে প্রবেশ করল। মরিয়ম বেগম এসে শান্তর সাথে কথা বলে গেছে। শান্ত মালিহাকে জিজ্ঞেস করল, আঙ্কেল কোথায়? মালিহা বলল, আব্বু রুমে আছে, একটু বসো, এখনই চলে আসবে। শান্ত হাতে হাত ঘষে বলল, মলিজান আমার ভিতরে কেমন কেমন করছে। মালিহা ভ্রু কুঁচকে বলল, কেন? যদি তোমার বাবা রাজি না হয় তখন কি হবে মলিজান? তখনই দেখল বেলাল হোসেন আসছে। শান্ত ঠিক করে বসল। বেলাল হোসেন কাছে আসতেই শান্ত দাঁড়িয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম। বেলাল হোসেন উত্তর দিল, ওয়ালাইকুম সালাম। তখনই বেলাল হোসেন শান্তর দিকে তাকিয়ে রইল অবাক হয়ে। হঠাৎ করে বেলাল হোসেনের মুখ কঠিন হয়ে আসল। বেলাল হোসেন এবার মালিহা দিকে তাকিয়ে বলল, এই শান্ত, তুমি একে পছন্দ করো? মালিহা বাবার মুখের দিকে তাকিয়ে ঘাবড়ে গেল। বেলাল হোসেনকে স্বাভাবিকভাবে এতটা কঠিন দেখা যায় না। মালিহা ধীরে উত্তর দিল, হ্যাঁ আব্বু, কোনো কথাটা শেষ করতে দিল না বেলাল হোসেন তার আগেই বলল, আমি ভেবেছিলাম আমার মেয়ের পছন্দ খারাপ হতে পারে না, কিন্তু আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে আমি ভুল ভেবেছিলাম।
শান্ত কিছু বুঝতে পারছে না। মরিয়ম বেগম রান্নাঘর থেকে এসে স্বামীকে ফিসফিস করে বলল, কি সব উল্টা পাল্টা কথা বলছো তুমি? বেলাল হোসেন শান্ত দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, কি ছেলে চিনতে পেরেছ আমাকে? শান্ত কিছুক্ষণ তাকিয়ে রইল বেলাল হোসেনের দিকে। তারপরই হঠাৎ মনে পড়ে গেল কয়েকদিন আগের ঘটনা। শান্তর মুখটা কেমন মলিন হয়ে গেল। মালিহা বলল, আব্বু কি হয়েছে? আর তুমি কি শান্তকে চিনো? হ্যাঁ চিনি, খুব ভালো করে চিনি। আর এটাও জানি যে এই ছেলেটা এক নাম্বারের বেয়াদব। মরিয়ম বেগম বলল, তুমি থামো, এসব কি বলছো তুমি? বেলাল হোসেন পেছনে দুই হাত নিয়ে বলল, মরিয়ম তোমার মনে আছে একবার বলেছিলাম যে রাস্তায় একটা ছেলে সামান্য একটা বিষয় নিয়ে আমার সাথে অভদ্রতা করেছিল, এটা সেই ছিল। মালিহা হা করে তাকিয়ে আছে। শান্ত মাথা নিচু করে দাঁড়িয়ে। বেলাল হোসেন আবার কড়া গলায় বলল, আমার বাসা থেকে বের হয়ে যাও। তোমার মতো একটা বেয়াদব ছেলের সাথে আমি কখনোই আমার মেয়ের বিয়ে দিব না। শান্ত নিচু স্বরে বলল, সরি আঙ্কেল, ওই দিন একটা ঝামেলায় ছিলাম তাই ভুল হয়ে গেছে। বেলাল হোসেন ধমক দিয়ে বলল, থামাও, এখনই চলে যাও তুমি। মালিহা কিছু বুঝতে পারছে না, সে মানতে পারছে না শান্ত কারো সাথে খারাপ আচরণ করতে পারে। মালিহা তাকিয়ে আছে ফ্লোরের দিকে। শান্ত আশা নিয়ে তাকিয়ে আছে তার মলিজানের দিকে, হয়তো মালিহা তার বাবাকে বোঝাবে। কিন্তু মালিহা খুব ভালো করেই জানে বেলাল হোসেন তার কথা মানবে না, কারণ বেলাল হোসেন সবকিছু সহ্য করতে পারলেও বেয়াদবি সহ্য করতে পারে না। শান্ত আবারও হাত জোর করে বলল, আমাকে ক্ষমা করবেন আঙ্কেল, আমার ভুল হয়েছে। বেলাল হোসেন আবারও একই স্বরে বলে, তোমাকে আমি বের হয়ে যেতে বলেছি। মালিহা এবার বলল, প্লিজ আব্বু থামো, কি শুরু করলা? এতক্ষণে শান্তর ধৈর্যের বাঁধ ভাঙল। শান্ত এবার রাগী কণ্ঠে বলল, সমস্যা কি আপনার? আমি বারবার বলছি আমার ভুল হয়েছে, তবুও আপনি মানছেন না। আর বারবার বলছেন আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিবেন না। মেয়ের বাপ হয়েছেন বলে এত অহংকার। মালিহা শান্তকে ধমক দিয়ে বলল, শান্ত হচ্ছে কি, থামো। বেলাল হোসেন মালিহার দিকে তাকিয়ে বলল, দেখেছ মালিহা, এই ছেলে কতটা অভদ্র।